তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, চলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমার স্বামী আমাকে পছন্দ করেন না, তিনি আমায় ঘেন্না করেন। কি পাগলের মতো কথা বলছিস তুই? কি যাতা বলছিস? তুমি কবিরাজ। তারা যেন খেয়ে পড়ে সুখে শান্তিতে থাকে, কিন্তু আমি পারিনি। আমি একজন ব্যর্থ মানুষ। আমি না পেরেছি সাধারণ মানুষের জন্য কিছু করতে, না পেরেছি আমার নিজের সংসারের জন্য। আমি একজন স্বার্থপর। নিজে যেটা ভালো বুঝেছি সেটাই করেছি। আজকে যে মেয়েটা আমার ঘরে, সেই জন্য তো আমিই দেয়নি। আমি তোকে জোর করে বিয়ে দিয়েছি। আমি ওর মুখের দিকে তাকাতে পারি। ওর চোখ আমাকে প্রশ্ন করে, কেন বাবা, কেন কেন তুমি আমার সাথে এরকম করলে? আমি কোনো উত্তর দিতে পারি না। কেন তুমি এসব নিয়ে মন খারাপ করছো? তুমি তো অনেক দেখে শুনে তারপরে মেয়ের বিয়ে দিয়েছো। আর আমার বিশ্বাস তোমার চোখ কখনো ভুল করতে পারে না। বাচ্চাটা হতে দাও, তারপর দেখো সব ঠিক হয়ে যাবে। তুমি না বলো যে তোমার বিশ্বাস ফুলমি একদিন না একদিন ফিরে আসবে। আর তোমার বিশ্বাসই আমার বিশ্বাস। সাত সকালে কি ভাঙ খেয়ে এসেছো নাকি? আমার গায়ের উপর পড়ে যাচ্ছ রে? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, মল্লিক মশাই আমি মরছি আমার জ্বালায়। তোমার আবার কি জ্বালা? সকালবেলায় বউ কি ছাটা পেটা করেছে নাকি? হ্যাঁ, সে আর বলতে কথা। কাল আমি যাচ্ছিলাম ঠাকুর মশাই বাড়ির সামনে দিয়ে, দেখলুম বউ ঠাকুরটি ঠাকুর মশাইকে গরম দিয়ে তাপছে আর বলছে, ওরে ও মিটছে, তুই মরলে আমার হাত জোড়ায়। কেষ্ট, আগে তোকে বলেছিলাম পুষ্পর বাড়ির দিকে নজর রাখতে, তা তুই থেকে সেটা বাদ দিয়ে ওই আমার বাড়ির দিকে নজর রাখছিস। হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী কখন কোথায় কি করছি না করছি সেটাও কি ওই কর্তারখানে লাগাচ্ছিস? হ্যাঁ, আজ তোর একদিন কি ওই আমারই একদিন। কি শুরু করলে? আর থামো তো। আমি শুরু করলাম কোথায়? সকালবেলা কোথায় একটা ভালো দরকারি কাজে এলাম। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, কি তোমার দরকারি কথা বল। আজ ভোরবেলা ওই পুষ্পর বাড়ি গিয়েছিলাম। হ্যাঁ, সে কি তর্ক? তোমার আমার এ রোগ শুরু হলো কবে থেকে? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কার জন্য করে আর কে মরে?
আমি তো আপনার জন্য গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, বলো বলো। আমি পুষ্পকে বললাম, দেখো পুষ্প, তুমি যে অধর্মের কাজ করছো ভগবান কিন্তু সহ্য করবে না। তুমি মেয়েদেরকে পড়াচ্ছ, আবার ওই হিন্দু মুসলমান একত্র করে পড়াচ্ছ, এতে কিন্তু ভগবান পাপ দেবে, আর আমার মতো সৎ ব্রাহ্মণের অভিশাপ রাখবে তোমার গায়ে। তা শুনে তোমার পুষ্প দিদিমণি কি বললো? নিশ্চয় ভয় পেয়ে গেছে। ভয় না ছাই, আমায় বলে কিনা, দেখুন তো অর্করত্ন মশাই, শিক্ষার কোনো জাত হয় না, শিক্ষায় সবার সমান অধিকার। এই আমি পুষ্প যতদিন বেঁচে আছি ততদিন এই জাতি ভেদাভেদ মানবো না। তাতে যদি আমি আপনার অভিশাপে নরকবাসী হইতে হব তাতেই আমি খুশি। তো দিয়ে দিলেন না কেন একটা অভিশাপ? হ্যাঁ, ওই অভিশাপ তো ওই মামা বাড়ির মোয়া, যে বললাম আর দিয়ে দিলাম। ও মল্লিক মশাই, এখন কি করা যায় তো বলুন? হ্যাঁ, ওটাকে তো ওই দেব দেবতার ভয় দেখিও কাজ হচ্ছে না। কাজ তো হবেই তর্ক। মল্লিকের মতো বিষাক্ত সাপের লেজে পা দেবে আর ছবল খাবে না, বাকি হয় ছবলও খাবে আবার নীলও হবে না। ওই মোহরালি আর সোমনাথ বদ্রীকে যদি আমার বিষাক্ত ছবলে বসে আনতে না পারি তাহলে আমার নাম মেজ মল্লিক না। অর্গ, আগে এর মধ্যে একদিন রাত্রে পুষ্পর বাড়িতে যাব। প্রথমে ভালো করে, আর না হলে আপনারা আছেন বলে হয়তো এতদিনেও আমাকে প্রাণে মারেনি, না হলে মেঝো মল্লিকের দয়ায় পাঠশালা কবে উঠে যেত। তুমি চিন্তা করো না পুষ্প, এতদিন যখন সহ্য করেছো আরেকটু অপেক্ষা করো, এর বিহিত একটা হবেই। লিখেছ? সবাই লিখেছ? এবার লেখো ও, তারপর লেখো চ। লেখা হয়েছে চ? ছ। পুষ্প, আরে আসুন আসুন, আপনাদের মতো গুণী মানুষের পদধূলি আমার পাঠশালায়, কি সৌভাগ্য আমার। ভেতরে আসুন। চলো বদ্রী। আসুন আসুন আসুন, এবার কিন্তু অনেকদিন পরে না। আর বলো না, রোজই ভাবি আজ যাবো আজ যাবো, কিন্তু এই সকাল থেকে বুঝলে এমন সব কাজের চাপ এসে পড়ে যে আর আশাই হয় না। যাকে তোমার স্কুল কেমন চলছে? মন্দ নয়, বেশ ভালোই চলছে। সম্প্রতি বেশ কিছু মেয়েও ভর্তি হয়েছে। বাহ, খুব ভালো কথা। আমাদের গায়ের মানুষদের দেরিতে হলেও সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, এটা খুবই আনন্দের, তাই না মোহন? হ্যাঁ, তা তো বটেই। আমাদের গায়ের ছেলেমেয়েরা সমান তালে লেখাপড়া শিখে দেশের মুখ উজ্জ্বল করবে, সেটাই তো চাই। একটা শিক্ষিত স্বাধীন জাতি তো আমাদের স্বপ্ন। তবে এখনো অনেক লড়াই বাকি। লড়াইটা যে কার সাথে কবিরাজ মশাই সেটাই বুঝতে পারি না। ঘরের মধ্যেই তো শত্রু বসে আছে, সেই ঘরে তো দিনরাত চিন্তায় চিন্তায় কাটে। আমি জানি, আর সেই জন্যই আজ তোমার কাছে আসা। ওদের বড্ড ভার বেড়েছে। গতকাল মহারানীর সঙ্গে ওরা তর্কে লিপ্ত হয়েছে। না না, এরকম চুপ করে বলে থাকা যায় না, কিছু একটা করতেই হবে। দেখি কি করা যায়। আচ্ছা, ওরা কি আবার তোমার সাথে নতুন করে কোনো ঘটনা ঘটিয়েছে? আমাকে তো রাস্তা ঘাটে হাটে বাজারে সর্বত্রই অপমান করে চলেছে, এমনকি পাঠশালা বন্ধ করে দেবার হুমকি দিয়েছে। আর তাতেও যখন কাজ হয় না, তখন আমার পাঠশালার ছেলে মেয়েদের বাবা মাদের দেখে ভয় দেখায়, মেয়েদের লেখাপড়া নিয়ে নানা রকম উৎসাহ রটায়। আমি নাকি হিন্দু মুসলমানদেরকে এক ছাতার তলে বসিয়ে ধর্মবিরোধী কাজ করছি। আপনারা আছেন বলে হয়তো এতদিনেও আমাকে প্রাণে মারেনি, না হলে মেঝো মল্লিকের দয়ায় পাঠশালা কবে উঠে যেত। তুমি চিন্তা করো না পুষ্প, এতদিন যখন সহ্য করেছো আরেকটু অপেক্ষা করো, এর বিহিত একটা হবেই। সমাজের কিছু মন্দ লোকের জন্যে
ভালো কাজ থেমে থাকতে পারে না। ও আর একটা কথা মনে থাকতে থাকতে বলি, আমার পরিবারের ছেলেমেয়েরা তোতন, রোশনি, কমলা ওদের এখানে পড়িয়ে আমি বেশ তৃপ্ত। আমি এবার আমার নাতি নাতনিদের তোমার পাঠশালায় পড়াতে চাই, সে বিষয়ে কিছু কথা বলার ছিল। আমি যতদূর জানি আপনার ছেলের মতো শহরে থাকে, সেখানে কত ভালো ভালো স্কুল, লেখাপড়ার কত সুযোগ, সেসব ফেলে তাদের সন্তানদেরকে আপনি গ্রামের সামান্য এই পাঠশালায় পড়াবেন কেন? শহরে থাকলেই কি আর মানসিকতার উন্নতি হয়? রক্তটা যাবে কোথায়? আমার বড় বৌমা যে পরিবার থেকে এসেছে তারা এখনো ঝাড়ফুঁক বিশ্বাস করে, আর আমার বড় ছেলে তার জীবন দর্শন বড়ই সাধারণ। ছেলে মেয়েদের লেখাপড়া করায় তার যেমন কোনো আপত্তি নেই, আবার নিজস্ব কোনো উদ্যোগ নেই, নিজের চাকরি নিয়েই ব্যস্ত। আর সে কারণেই দায়িত্বটা আমাকেই নিতে হবে। আমি ওদেরকে এই গায়েই পড়াতে চাই। শহরের আরামের জীবন ছেড়ে, স্বামী ছেড়ে শুধুমাত্র ছেলে মেয়েদের পড়ালেখার জন্য আপনার বৌমা থাকবে এখানে? আমি জানি যে রাজি হবে না, কিন্তু আমার মুখের ওপর না বলার সাহস নেই। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। খুব ভালো কথা, বর্ষাটা যাক, তারপর নতুন ক্লাস শুরু করব, তখন ওদেরকে ভর্তি করে নেব। আজ যারা বুঝে না লেখাপড়া কতটা জরুরি, একদিন ঠিক তারা বুঝবে পড়ালেখার মর্ম। আমার কথাই যদি বলি, আমার স্বামী দীপান্তরে, মা পতিতা, লৌহজং জমিদার বাড়ির নক্ষত্রবাবুর রক্ষিতা ছিলেন আমার মা। জমিদার বাবাকে কোনোদিনও বাবা বলে ডাকতে পারি, তিনকুলেও কেউ নেই। থাকার মধ্যে আছে ওই এক বুড়ি মাসি, তবে বাবা বলে ডাকতে পারিনি বা সন্তানের কোনো অধিকার পাইনি ঠিকই, কিন্তু ওই বাড়িতে থেকে একটা কাজ আমার নামহীন পিতা আমার জন্য করেছিলেন, তা হলো শিক্ষার সুব্যবস্থা। আমার মা যখন রেওয়াজ করতে বসতো, তখন আমি বর্ণ পরিচয় মুখস্থ করতে বসতাম। মারা যাওয়ার আগে আমার বাবা আমাকে বলেছিলেন, সন্তানের স্বীকৃতি দিতে পারলাম না মা, ক্ষমা করে দিস। কিন্তু যা দিয়ে গেলাম তা নিয়ে সারা জীবন মাথা উঁচু করে বাঁচবি, কারো দয়া তোকে নিতে হবে না। সেদিন বুঝিনি, কিন্তু আজ বুঝি কত বড় কথা বলে গিয়েছিলেন উনি আমাকে। তোমার বিটি কাটা। আই তখন থেকে দেখছি কিন্তু তুই বড্ড বেশি চোরামি করছিস। এরকম করলে কিন্তু আমি খেলবো না। আমি কথা চোরামি করলাম? আমার তো প্রত্যেকটা দানি ছাড় পড়ছে, এটা কি আমার দোষ? আহা দেখাবো কি করে বারবার ছাড় ফেলতে হয়। সব কিছু শিখিয়েছে ওই আমানত তোতা, তাই না? আমি চোরামি করি? আচ্ছা আমি খেলবই। চোর বলো আর যাই বলো, মেয়েটা কিন্তু ভারী মিশ। কই গো নতুন বউ, এই যে এটা বোধহয় তোমার চাদর, কমলা ভুল করে আমার ঘরে দিয়েছি, নাও তুলে রাখো। হ্যাঁ পাপা, এটা আমার। বসুন না, আপনার তো এখন আর কোনো কাজ নেই। সে যা বলেছে, দিনের বেলা যা দু একজন মানুষ দেখা যায়, আর যেই সন্ধে হলো অমনি শুনছান। মানুষজন তো দূরের কথা, গরু ছাগলে দেখতে পাওয়া যায় না, তখন মনে হয় কোনো জঙ্গলে বসবাস করছে। কবে যে ঢাকা শহরে যাব কে জানে। কেন আপা? এত সুন্দর গ্রাম আমাদের, কত পুকুর, গাছপালা, নদী, এখানে থাকতে আপনার ভালো লাগে না? আমার খালার বাড়ি তো শহরে, আমি বেশ কয়েকবার ওখানে গিয়েছি। ওখানে কত বড় বড় বাড়ি, দালান কোঠা, অফিস কাচারি, 2-4 দিন থেকে যেতে ভালোই লাগে, কিন্তু কোনো কিছুতে যেন প্রাণ নেই। খোলা মাঠ নেই, ধান ক্ষেত নেই। আসলে তোমাদের কোনো দোষ নেই, তোমরা এই গাইয়া জীবনে থেকে থেকে অভ্যস্ত হয়ে পড়েছো, তাই এমনটা বলছো। ওখানকার আরামই আলাদা, কত সুযোগ সুবিধা, পাকা বাড়ি, বাড়ির সাথে কলঘর, চিমনি দেওয়া রান্নাঘর, রাস্তাঘাটে বেরোলে গাড়ি ঘোড়া, একটু হাঁটতে হয় না। আর শাড়ি গয়নার দোকানে গেলে চোখ জুড়িয়ে যায়, আর তেল সাবানের দোকানে গেলে মনে হয় কোনটা ছেড়ে কোনটা কিনি। তাছাড়া মাঝে মধ্যে তো থিয়েটার বায়োস্কোপের কথা। আমাকে দোষ দিও না, স্বামীরা সব সময় চায় তার বউটা লাল টুকটুকে হোক, যাতে 10 জন লোক দেখে বলে ও মুখের বউটা খুব সুন্দর। আর তোমার অবস্থা দেখো,
তোমার হাত পায়ে কোনো শ্রী নেই, গায়ের রংটাও বেশ শ্যামলা, তাই দিয়ে কি আর স্বামীর মন পাওয়া যায়? আর আমার আবার অনেক বদনাম কি না, আমি ঝগড়াটে মুখোশুকো মানুষ, লেখাপড়া জানি না। তোমার ভালোর জন্যই বলছি, তুমি তো লেখাপড়া জানো, গান বাজনাও জানো, কিন্তু তাই দিয়ে কি আর স্বামীর মন পাওয়া যায়? স্বামীরা সব সময় চায় তার বউটা লাল টুকটুকে হোক, যাতে 10 জন লোক দেখে বলে অমুকের বউটা খুব সুন্দর। আর তোমার অবস্থা দেখো, তোমার হাত পায়ে কোনো শ্রী নেই, গায়ের রংটাও বেশ শ্যামলা, তাই দিয়ে কি আর স্বামীর মন পাওয়া যায়? আর আমাদের সুলতান কত সুন্দর, শহরে থাকে, কে বলতে পারে শহরে কোনো সুন্দরীর প্রতি মন আসবে না? তাই বলছিলাম কি, এখনো সময় আছে। কি হচ্ছে কি বড় ভাবি, তোমার স্বভাবকে একদম বদলাবে না? কি সুন্দর হেসে খেলেছিল মেয়েটা, দিলে তো কাঁদিয়ে। সারাদিন এসব কুটকাচারি না করে ফাঁকা সময় যদি 2 কলম লেখাপড়া শিখতে, তাহলে আসতে কাজ দিই। গায়ের চামড়াটা সাদা হলেই না ভালো মানুষ হয় না। আমাদের এই বাড়িতে তুমিই আছো যার জন্য এত অশান্তি। তোমার বোধহয় একটু ভুল হয়ে গেল অন্তরা, তোমাদের বাড়ি এই কথাটা ঠিক নয়। তোমার কিন্তু শাদী হয়ে গেছে, তোমার স্বামী বা শ্বশুর বাড়ির লোকজনের সাথে তোমার বনিবনা হয় না বলে এই বাড়িতে পড়ে আছো। আর যদি লেখাপড়ার কথা বলো, তাহলে তো তুমিও লেখাপড়া জানো, তাতে তুমি কি স্বামীর মন পেয়েছো? আব্বা আর ভাইয়ের সংসারে আছো, সেটা তুমি ভুলে যেও না। এত বড় বড় কথা তোমার মুখে মানায় না, বুঝলে ভাবি? আপা, অন্তরা, কি রে, কি হয়েছে? শরীর খারাপ করছে নাকি? আমাকে এক্ষুনি আমার শ্বশুরবাড়ি পাঠাবার ব্যবস্থা করো, আমি আর এক মুহূর্তে এখানে থাকতে চাই না। কেন, কি হয়েছে কি বলবি তো? চুপ করে আছিস কেন? কেউ কিছু বলেছে? বুঝতে পেরেছি, বড় বউ বলেছে না? ও তো আছেই আর একটা, কারো ভালো কখনো সহ্য করতে পারে না। আমার হচ্ছে পোড়া কপাল, গিলতেও পারি না, ফেলতেও পারি না। আমার যে মরণ হয় না কেন? তুমি কেন মরবে আম্মা? তাছাড়াও তো ভুল কিছু বলেনি। সত্যি তো, বিয়ের পর মেয়েদের নিজের বাড়ি বলতে তো তার শ্বশুর বাড়িই বোঝায়। তার সে যতই অত্যাচারী হোক না কেন, আমি তো ভুলেই গিয়েছিলাম যে এ বাড়ি আর আমার নয়। বাবা দাদাদের সংসারে পড়ে থাকাটা তো আমার অন্যায়। তোমার শরীরটা ভালো নেই মা, এই অবস্থায় একটু সাবধানে থাকতে হয়। কি হলো, চোখ মোচো? এই সময় সব মেয়েরা তাদের বাবার বাড়িতেই থাকে, কোনো হীনমনস্ক মানুষের কথা এত তোলা হচ্ছে কেন? আর মনে রেখো, এটা আমার বাড়ি, এই বাড়িতে আমার নিজস্ব কিছু নিয়ম কানুন আছে, আর সবাইকে সে নিয়ম মেনে চলতে হবে। আমার কাছে আমার সব সন্তান সমান। ভূত প্রেত জিন সব মনের ভূত, ওসব শুধু গল্পেই হয়, সত্যিকারে হয় না। গ্রামের বেশিরভাগ লোক লেখাপড়া জানে না তো, তাই তারা ভুল বলে। তুমি তোমার বড় আব্বাকে জিজ্ঞেস করো, তিনিও তাই বলবেন। তারপর প্রদীপ থেকে ইয়া বড় জিন বেরিয়ে এলো, এসে বলে হুকুম মেরে আঁকা। তাই দেখে তো আলাদিনের আম্মা ভিমরি খেলো। তখন আলাদিন জিনকে বলল 1 ঘটি জল আন। অমনি জিন হুশ করে 1 ঘটি জল হাজির করলো তার হাতের তালু। আচ্ছা, তুই যদি এভাবে গল্প করিস তাহলে তো সারা রাতও তো রুটি বেলা শেষ হবে না।
তোরা যা এখান থেকে। দাঁড়াও না আম্মা, নতুন ভাবে আমাদের একটা গল্প বলছে, তুমি সেটাও শুনতে দিচ্ছ না। আচ্ছা ভাবি, আমার মায়ের ভিতরে যে জিনটা আছে সেটা কি আলাদিনের মতো ভালো? গায়ের লোক বলে আমার মাকেও নাকি জিনে ধরেছে। আসলে জিন বলতে কিচ্ছু হয় না। ভূত প্রেত জিন সব মনের ভূত। ওসব শুধু গল্পেই হয়, সত্যিকারে হয় না। গ্রামের বেশিরভাগ লোক লেখাপড়া জানে না তো, তাই তারা ভুল বলে। তুমি তোমার বড় আব্বাকে জিজ্ঞেস করো, তিনিও তাই বলবেন। তাই ছেলে মেয়ে সবার লেখাপড়া শেখা উচিত। থাক, হয়েছে। এখন আর লেখাপড়ার গল্প করতে হবে না। এই, তোরা যদি এখন বসে বসে তোর ভাবিকে বিরক্ত করিস তাহলে কিন্তু গরম খুঁতির ছাকা দিব। যা যা এখান থেকে। শেষ কর। আমি জানি আমি তোমার যোগ্য নই, কিন্তু বিশ্বাস করো আমি কোনো রকম মিথ্যা দিয়ে আমাদের এই সম্পর্ক করতে যাই। আমি বহুবার আব্বাকে বলেছি, কিন্তু তিনি একটিবারও আমার কথা শুনেনি। আমার শিক্ষাগত যোগ্যতা কম জেনেও তিনি বাড়িয়ে বলেছে। আমি জানি আপনি তো আব্বাকে চিঠিতে সব লিখেছেন। আচ্ছা, তোমার আবার সবকিছু জেনেও কেন এই বিয়েতে রাজি হবে? তুমি তো জানতে যে আমাদের পরিবারটা খুবই মিথ্যুক, তারপরেও তিনি তার সবচেয়ে আদরের সন্তানটিকে এই পরিবারে বিয়ে দিলেন কেন? কারণ তার মনে হয়েছে আপনার মতন সৎ মানুষ পাওয়া কঠিন। আর তোমার কি মনে হয়েছিল? অন্যদের কথায় কান দিও না। আর যদি তাই হয় তাহলে আমার আব্বা কেন মরে গেল? কারণ আমার আম্মা লেখাপড়া জানে। অন্তর আব্বার সাথে ফুলমি আর ঝগড়া কেন? কারণ আব্বা লেখাপড়া জানে। এই গ্রামের বেশিরভাগ মেয়েই স্কুলে যায় না, তাহলে কমলা কেন যাবে? তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।
তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি জীবনের পথ সোজা নয় আশা নিয়ে নিত্য বাঁচি